সকলকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি কিভাবে একটা প্রজেক্ট হ্যান্ডেল করলে এর ক্রিটিক্যাল পাথ অ্যান্ড স্ল্যাক টাইম বের করতে হয়। ধরে নেই যে কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে, ভিটি দেওয়া থাকবে, এর প্রসেসিং ডিপেন্ডেন্সি যেটাকে বলে সেটা দিয়ে দেওয়া থাকবে। এ বি সি জেনারেলি আমি ধরে নিলাম, যেটা এটার ক্ষেত্রে ডিপেন্ডেন্সি নাই, এটা ডিপেন্ডেন্সি ধরে নিলাম এ, এটা ডিপেন্ডেন্সি ধরে নিলাম বি। এখন টাইম ডিউরেশন ডিউরেশনটা আমি 1 2 3 ধরে নিতে পারি। টাইম ডিউরেশনটাকে আবার বলা হয়ে থাকে এক্সপেক্টেড টাইম। অনেক ক্ষেত্রে এই এক্সপেক্টেড টাইম বা টাইম ডিউরেশন সরাসরি না দিয়ে টাইম এস্টিমেটেড দিয়ে দেওয়া থাকতে পারে। এস্টিমেট দিয়ে দেওয়া থাকতে পারে। এখান থেকে এক্সপেক্টেড টাইম বের করার জন্য আমাকে টাইম বের করার জন্য আমাকে একটা সূত্র ফলো করা লাগবে, সেটা হচ্ছে ও প্লাস 4r প্লাস পি বাই 6, যেখানে আমার টাইম এস্টিমেটে এখানে ও আর এবং পি এর মান বের দিয়ে দেওয়া থাকবে। এখন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা কিভাবে ক্রিটিক্যাল পাথ বের করব এবং এর স্ল্যাক টাইম বের করব তা দেখে নিই। এটা সুবিধার জন্য একটা এক্সাম্পল আগে থেকেই আমি তুলে রেখেছি, যেটা হচ্ছে এটি। এখানে দেখা যাচ্ছে যে আমি আগেই দেখালাম যে ডিপেন্ডেন্সি একটা জিনিস, যেটা যেটা হচ্ছে যে এ যার ডিপেন্ডেন্সি নাই। এখানে স্টার্ট থেকে যদি আমি শুরু করি, স্টার্ট স্টার্ট থেকে আমি শুরু করতেছি। প্রথমে একে এক্সিকিউট করলাম, সেখানে আমি দেখতেছি যে এ কারো উপর ডিপেন্ডেন্ট না। তারপরে আমার আসছে যে ইমিডিয়েটলি আসছে বি, বি আসলো, বি প্রথমে আমি নিলাম, তারপরে আমি দেখতেছি কার উপর ডিপেন্ডেন্ট, এর উপর ডিপেন্ডেন্ট, মানে এ থেকে সে এসেছে। তারপরে এখন আমি দেখতেছি যে সি, আমার এখানে সি আসছে, কার উপর ডিপেন্ড, সি আমি নিলাম, এটা কার উপর ডিপেন্ডেন্ট, এর উপর ডিপেন্ডেন্ট। তারপরে আমি নিব কাকে, ডি কে নিব, যা হচ্ছে বি এর উপর ডিপেন্ডেন্ট। প্রথমে আমি ডি কে নিলাম, এটা কার উপর ডিপেন্ডেন্ট, বি এর উপর, মানে বি থেকে আসতেছে। তারপরে আমার কি আসছে, এখানে ই আসছে, ই আসছে, এটা কার উপর ডিপেন্ডেন্ট, সি এর উপর ডিপেন্ডেন্ট। ই প্রথমে আমি নিলাম, এটা কার উপর ডিপেন্ডেন্ট, সি এর উপর ডিপেন্ডেন্ট। তারপরে আমি কাকে নিব, এফ কে নিব, এফ কে নিলাম, এটা কার উপর ডিপেন্ডেন্ট, সি এর উপর ডিপেন্ডেন্ট, মানে সি থেকে আসতেছে। তারপরে বলছে যে জি নিতে হবে আমাকে, যেটা হচ্ছে ডি এবং ই এর উপর ডিপেন্ডেন্ট। ডি আর ই থেকে আমি কি নিতে হবে, আমাকে জি, জি নিতে হবে। তারপরে বলছে যে আমাকে যে এফ আর জি এর, জি থেকে আসতেছে আমার এইচ, মানে আমার এইচটা হচ্ছে জি এবং এফ এর উপর ডিপেন্ডেন্ট। এখন আমাকে কি করতে হবে, যে প্রতিটারে প্রতিটা নোডের ক্ষেত্রে আমাকে বের করে নিতে হবে কি, আর্লিয়েস্ট স্টার্ট, লেটেস্ট স্টার্ট, এখানে অ্যাক্টিভিটিটা লিখবো আমি মাঝখানে, তারপরে লিখবো, নিচে লিখবো এর ডিউরেশনটা, ডিউরেশন, ডিউরেশনটা লিখবো। আর এখানে লিখবো আমি লেটস আর্লিয়েস্ট ফিনিশ, আরেকটা হচ্ছে লেটেস্ট ফিনিশ। এরকম আর কি প্রতিটা নোটের জন্য আমার থাকবে। এখানে হচ্ছে আমার সবগুলোর জন্য আমি বানায় নিচ্ছি, ঘরগুলো আগে ঠিক করে নেই। তারপরে এটার জন্য আমি ঠিক করে নিচ্ছি, সবগুলো নিচে নিচে আমি
সবার জন্য যখন হয়ে গেল, আমি এখন কি করব যে প্রথমে এইটার অ্যাক্টিভিটি হচ্ছে এ, এর ডিউরেশন হচ্ছে 3, বি এর অ্যাক্টিভিটি হচ্ছে আমার বি, প্রথমে অ্যাক্টিভিটি মাঝখান বরাবর আমি অ্যাক্টিভিটিগুলো লিখতেছি এবং তার সোজাসুজি নিচে আমি ডিউরেশনটা লিখতেছি। 4 লিখলাম। সব একটাতে আমি দেখাই দিছি, আমি সবগুলোতে দেখাচ্ছি না। যে আর্লিয়েস্ট স্টার্ট, লেটেস্ট ফিনিশ, তারপর হচ্ছে যে অ্যাক্টিভিটি ডিউরেশন, আর্লিয়েস্ট ফিনিশ আর লেটেস্ট ফিনিশ, এগুলা আমি আর কি একটাতে দেখাইছি, সবগুলোতে উপরে উপরে লিখলাম না। এখানে সি এর ক্ষেত্রে সি অ্যাক্টিভিটিটা আছে, তারপরে এটার ডিউরেশন হচ্ছে 2, তারপরে ডি অ্যাক্টিভিটি আছে যার ডিউরেশন আমার হচ্ছে 5, ই অ্যাক্টিভিটি আছে যার ডিউরেশন হচ্ছে আমার 1, তারপরে এফ অ্যাক্টিভিটি আছে যার ডিউরেশন হচ্ছে আমার 2, জি অ্যাক্টিভিটি আছে যার ডিউরেশন আমার হচ্ছে 4, এইচ অ্যাক্টিভিটি আছে যার ডিউরেশন হচ্ছে আমার 3। এখানে এখন আমি দেখতেছি যে এখানে প্রথমে আমি দেখতেছিলাম যে স্টার্ট যখন শুরু হয়েছে কোনো প্রসেস থেকে আসতেছিল না, কোনো প্রসেস থেকে না আসার কারণে তার আর্লিয়েস্ট স্টার্ট 0 হবে। 0 হওয়ার পরে আর্লিয়েস্ট ফিনিশটা আমি বের করব। আর্লিয়েস্ট ফিনিশ বের করতে হয় ডিউরেশন প্লাস আর্লিয়েস্ট স্টার্ট। এখানে 3 প্লাস 0 3। এখন আমি এটা যে নিলাম, নেওয়ার পরে আর্লিয়েস্ট ফিনিশটা আমার পরেরটার ক্ষেত্রে আর্লিয়েস্ট স্টার্ট হবে। এখন যেহেতু এটা এ থেকে আসতেছে, এর আর্লিয়েস্ট ফিনিশ হচ্ছে 3, সেহেতু এটার আর্লিয়েস্ট স্টার্ট হবে 3। তারপরে এটা শুধু না, এ থেকে আরো কে আসতেছিল, সি আসতেছিল, সি এর ক্ষেত্রে আর্লিয়েস্ট ফিনিশ আমার 3 হবে। তাহলে এই দুটো আমি এখন যদি এখন আমাকে কি করতে হয় যে আর্লিয়েস্ট ফিনিশ বের করার জন্য আমাকে আড়াআড়ি গুণ করতে হয়। আড়াআড়ি গুণ বলতে আমার আর্লিয়েস্ট স্টার্ট এবং ডিউরেশন যোগ করতে হয়। তাহলে 3 প্লাস 4 7, তারপরে এইটা এখন আমার এখানে চলে যাবে 7, 7 আর 5 হচ্ছে 12। তারপরে আমার এটা এখানে যাওয়ার আগে আগে আমাকে এই দিক থেকে আসতে হবে। এখানে সি এর ক্ষেত্রে আমি দেখতেছি 3 2 5, এই 5 এখন আমার এখানেও যাবে এখানেও যাবে। 5 আমি এখানে লিখলাম, 5 প্লাস 2 7, তারপর হচ্ছে 5 প্লাস 1 6। এখন আমি দেখতেছি যে এখানে কোনটা আমার আসবে। ফরওয়ার্ড পদ্ধতিতে যাওয়ার সময় আমাকে সব সময় বড়টা নিতে হবে। বড়টা বড়টা নিতে হবে বলতে এখানে আমার আর্লিয়েস্ট ফিনিশ হয়েছে 12 এ আর এখানে হচ্ছে 6 এ, তাহলে আমি 12টা নিব। 12 আর 4 16, 16। তারপরে এখন আমি আবার চিন্তা করতেছি যে এক্ষেত্রেও আমাকে সবচেয়ে বড়টা নিতে হবে। এখানে হচ্ছে যে আর্লিয়েস্ট ফিনিশের ক্ষেত্রে এখানে হচ্ছে 7 আছে আর এখানে হচ্ছে 16, তাহলে আমি কোনটা নিব, 16 নিব। 16 3 হচ্ছে 19। এখন আমাকে লেটেস্ট ফিনিশ করতে গেলে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে ব্যাকওয়ার্ড পদ্ধতিতে যেতে হবে। লেটেস্ট ফিনিশের সবচেয়ে বড় ভ্যালু যেটা, সেটা আমি আগে নিব। আমি দেখতেছি যে এইচ পর্যন্ত আসার পরে 19 আমার সবচেয়ে বড় ভ্যালু। 19 নেওয়ার পরে আমি এখন 19 থেকে এখন ডিউরেশনটা বাদ দিব। দেওয়ার পরে আমার হচ্ছে 3 বাদ দিয়ে দিলে হয় 16। 16 এর পরে আমি এখন আবার ব্যাক করতেছি। 16টা এখন আমার হচ্ছে লেস্ট ফিনিশ যেটা ছিল, লেটেস্ট স্টার্ট যেটা ছিল, সেটা এখন পরেরটার ক্ষেত্রে লেটেস্ট ফিনিশ হবে। তাহলে এটা আমার 16 হচ্ছে, 16 থেকে 2 বাদ দিয়ে দিলে হচ্ছে 14। আর এই দিকে গেলে আমার হচ্ছে যে আবার এখানে 16 মানে পরেরটার যেটা লেটেস্ট স্টার্ট ছিল সেটা পরেরটার ক্ষেত্রে লেটেস্ট ফিনিশ হবে। লেটেস্ট ফিনিশ যখন ব্যাকওয়ার্ড পদ্ধতিতে আমি যাচ্ছি তখন আমাকে ছোটটা করে এক্সিকিউট করতে হবে। 16 থেকে 4 গেলে 12, এখন এখানেও আমার আসতেছে 12 থেকে 5 গেলে হচ্ছে 7। এখন এখান থেকে আমি দেখতেছি কত আমার, এটা 12 থেকে 1 গেলে হয় 11 এর পরে আমাকে দেখতে হবে যে এখানে আসতেছে আমার 7 থেকে 4 গেলে হয় 3 যদি এখানে বসাই দিই আমি, তাহলে পরেরটার ক্ষেত্রে হয় আমার 0।
তারপরে এখন আমি যদি এটার ক্ষেত্রে চিন্তা করি যে এখান থেকে আমার আসতে আছে 14 যদি এখানে আমি 14 আছে আর এখানে হচ্ছে 11। এখন আমি কোনটা নিব? এখন আমাকে এখানে আমি সবচেয়ে ছোটটা নিতে হবে। এখানে আছে 14, এখানে হচ্ছে 11। 11টা আমি নিলাম, 11 থেকে 2 বাদ দিয়ে দিলে হচ্ছে 9। 9 বসানোর পরে আমি দেখতেছি সবগুলা ঘর আমার পূর্ণ হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এখন আরেকটা জিনিস কি দেখব, যে আমার যদি আর্লি স্টার্ট ইকুয়াল টু লেটেস্ট স্টার্ট, আর্লিয়েস্ট ফিনিশ ইকুয়াল টু লেটেস্ট ফিনিশ হয়, তাহলে এটা আমার ক্রিটিক্যাল পাথের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমি দেখি এটা কিভাবে যাচ্ছে। এখানে আমার 0 0, এখানে 3 3, মানে হচ্ছে আমার এ আমার ক্রিটিক্যাল পাথের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপরে আমি কোনটাতে যাব? এ থেকে আমি দেখতেছি 3 3 7 7, বি আমার ক্রিটিক্যাল পাথের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপরে আমি দেখতেছি যে 7 7 আছে, 12 12 আছে, তাহলে হচ্ছে ডি আমার ক্রিটিক্যাল পাথের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপরে আমি দেখতেছি যে 12 12 16 16 আছে, জি আমার ক্রিটিক্যাল পাথের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপরে 16 16 19 19 আছে, যেটাও আমার ক্রিটিক্যাল পাথের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন এগুলার ক্ষেত্রে কেন হবে না আমি বলে দিছি, যে আর্লিয়েস্ট স্টার্ট এবং লেটেস্ট ফিনিশ এবং আর্লিয়েস্ট স্টার্ট এবং লেটেস্ট স্টার্ট এবং আর্লিয়েস্ট ফিনিশ এবং লেটেস্ট ফিনিশ, এগুলা কি হতে হবে, এই কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে, তবেই আমার ক্রিটিক্যাল পাথে অন্তর্ভুক্ত হবে। যেহেতু পরের গুলা দেখা যাচ্ছে সি নোট বা এফ নোট, ই নোট, যারা এই আমার কন্ডিশনগুলা ফুলফিল করেনি, তাই তারা ক্রিটিক্যাল পাথের অন্তর্ভুক্ত হবে না। এভাবে আমি একটা ক্রিটিক্যাল পাথ বের করে নিলাম। এখন হচ্ছে স্ল্যাক টাইম। স্ল্যাক টাইম বের করতে হলে আমাকে কি করতে হবে? লেটেস্ট স্টার্ট মাইনাস আর্লিয়েস্ট স্টার্ট। লেটেস্ট স্টার্ট এ নোডের ক্ষেত্রে যদি আমি বের করি, তাহলে 0 মাইনাস 0 0। তারপরে এখন যদি আমি সি নোটের ক্ষেত্রে বের করতে চাই, তাহলে সি নোটের জন্য আমি লিখব 9 মাইনাস 3 6। এখানে কিন্তু স্ল্যাক টাইম অলওয়েজ পজিটিভ হবে, আর এটা অলওয়েজ মাইনাস হবে আপনাদের লেটেস্ট স্টার্ট থেকে আর্লিয়েস্ট স্টার্ট। এভাবে আর কি আমরা সবগুলো নোডের স্ল্যাক টাইম বের করতে পারি। আশা করি সবাই বুঝছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।